হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য কি যে গুরুত্বপূর্ণ একটা জলপথ, কিন্তু সম্প্রতি ইরান এখানে এমন একটা টোল বুথ বসিয়ে দিয়েছে যা পুরো বিশ্ব অর্থনীতিকেই যেন নাড়িয়ে দিয়েছে। তো এই টোল বুথের আড়ালে আসলে কি হচ্ছে, চলুন এই ব্যাপারটাই আজ আমরা একটু তলিয়ে দেখি। 2000। আচ্ছা, এই সংখ্যাটা একটু মাথায় রাখুন, কারণ এই একটা সংখ্যাই বলে দেয় সংকটটা ঠিক কতটা বড়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, প্রায় 2000 জাহাজ আটকে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জলপথে। তেল, গ্যাস, কত রকমের মালপত্র সব নিয়ে তারা অসহায়ভাবে অপেক্ষা করছে। কিন্তু কেন, কিভাবে একটা দেশ হঠাৎ করে পুরো বিশ্বের সাপ্লাই চেইনকে এভাবে থামিয়ে দিতে পারে? এই প্রশ্নটার উত্তরই আমরা খুঁজব। শুরুতেই বুঝতে হবে, এটা কিন্তু শুধু কয়েকটা জাহাজ আটকে পড়ার ঘটনা না, এটাকে বলা যেতে পারে বিশ্ব অর্থনীতির জন্য একটা বিশাল ট্রাফিক জ্যাম। তো ব্যাপারটা শুরু হলো 28শে ফেব্রুয়ারি। ইরান, আমেরিকা আর ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। আর এর জবাবে তেহরান যা করল তা হল হরমুজ প্রণালীটাকে একরকম বন্ধই করে দিল। আর ফলাফল, বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেল, মানে প্রায় 40% বৃদ্ধি। আর এর সরাসরি চাপটা পড়ল এশিয়ার দেশগুলোর ওপর। তাদের জ্বালানি বাঁচাতে হচ্ছে, এমনকি শিল্পোৎপাদনও কমাতে হচ্ছে। আচ্ছা, তো এখন প্রশ্ন হল, হরমুজ প্রণালী কেন? মানে পৃথিবীতে তো আরও কত জলপথ আছে, কিন্তু এটা নিয়েই কেন এত হইচই? দেখুন, হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগর থেকে খোলা সমুদ্রে বেরোনোর একমাত্র রাস্তা। খুবই সরু একটা জলপথ। এর একদিকে ইরান আর অন্য পাশে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। মানে উপসাগরীয় দেশগুলো থেকে তেল বা গ্যাস যদি সমুদ্রপথে পাঠাতে হয়, তো এই পথ ছাড়া আর কোনো উপায় নেই। এর গুরুত্বটা আরও ভালো করে বোঝা যাবে এই সংখ্যাটা দেখলে। বিশ্বের মোট যে তেল সরবরাহ হয় তার প্রায় 20%, মানে প্রতি 5 ব্যারেলের 1 ব্যারেল তেলই এই ছোট্ট রাস্তাটা দিয়ে যায়। একবার ভাবুন তো, এখানে যদি একটা জ্যাম লেগে যায়, তাহলে তার ধাক্কাটা কোথায় গিয়ে লাগতে পারে? তো এই যে একটা অচলাবস্থা তৈরি হলো, এর মধ্যেই ইরান একটা অদ্ভুত সমাধান নিয়ে এলো, আর সেটা হলো এই বিতর্কিত টোল বুথ। এখানে একটা মজার ব্যাপার আছে। ইরানের পার্লামেন্ট কিন্তু এখনও টোল বসানোর কোনো আইন পাস করেনি, কিন্তু তার আগেই ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি একটা অনানুষ্ঠানিক টোল বুথ সিস্টেম চালু করে দিয়েছে। মানে আইন পরে হবে, নিয়মটা এখনই চালু। তো এই সিস্টেমটা কাজ করে কিভাবে? বেশ কয়েকটা ধাপ আছে। প্রথমে জাহাজের মালিকরা আইআরজিসি কিছু এজেন্টের সাথে যোগাযোগ করে। তারপর জাহাজের সব কাগজপত্র, কি মাল আছে, কতজন ক্রু আছে, কোথায় যাবে, এই সব তথ্য জমা দেয়। আইআরজিসি নো কমান্ড তখন সব তথ্য ভালো করে খতিয়ে দেখে। যদি সব ঠিকঠাক মনে হয়, তাহলে জাহাজটা একটা ইউনিক ক্লিয়ারেন্স কোড পায়। আর সবশেষে ইরানের একটা নেভি জাহাজ এসে সেই জাহাজটাকে এসকর্ট করে ইরানের জলসীমা পার করিয়ে দেয়। কিন্তু এই স্পেশাল সার্ভিসের জন্য দাম কত দিতে হচ্ছে শুনলে অবাক হবেন। কিছু কিছু জাহাজের জন্য এই টোলের পরিমাণ প্রায় $20 লক্ষ পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনছেন, $1 মিলিয়ন কারবার। এই যে এত টাকা নেওয়া হচ্ছে, এটা কি আদৌ বৈধ? আন্তর্জাতিক আইন এই ব্যাপারে কি বলে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা চলে আসে। আর এখানেই কিন্তু আসল প্যাচটা। একদিকে আছে জাতিসংঘের সমুদ্র আইন বা ইউএন ক্লজ। সেই আইন অনুযায়ী আন্তর্জাতিক প্রণালী দিয়ে যে কোনো জাহাজের ট্রানজিট প্যাসেজ বা অবাধে যাওয়ার অধিকার আছে। এই অধিকার কেউ আটকাতে পারে না। কিন্তু অন্যদিকে ইরান বলছে, তারা এই চুক্তিতে সই করলেও তাদের পার্লামেন্ট কখনো এটাকে অনুমোদন করেনি, আর তাই তারা এই আন্তর্জাতিক নিয়ম মানতে বাধ্য নয়। এই আইনি জটিলতা নিয়ে এএনবি লিগ্যালের পার্টনার অপূর্ব মেহতা যা বলছেন তা হল, ইরান ইউএনসিএলওএস এর স্বাক্ষরকারী হলেও এটি অনুমোদন করা হয়নি। সেক্ষেত্রে ইরান যুক্তি দেখাতে পারে যে তারাই আন্তর্জাতিক বিধির আওতায় বাধ্য নয়। তার মানে এখানে একটা বড় আইনি ধূসর এলাকা রয়ে গেছে, আর ইরান সেটারই সুযোগ নিচ্ছে। তো এই আইনি লড়াই আর টোল বুথের প্রভাবটা এখন বিশ্বজুড়ে পড়ছে। চলুন দেখি এর ফলে বাস্তবে কি হচ্ছে।
ইরান পরিষ্কার করে দিয়েছে যে আমেরিকা আর তার মিত্রদের জাহাজ বাদে সবার জন্য এ প্রণালী খোলা। মালয়েশিয়া, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া, ভারতের মতো বন্ধু দেশগুলোকে নাকি যেতে দেওয়া হচ্ছে। খবর বেরিয়েছে যে অন্তত 2টো জাহাজ চীনের মুদ্রা ইউয়ানে এই ফি দিয়েছে, যদিও ভারত সরকার তাদের জাহাজের জন্য কোনো টাকা দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করেছে। তবে এই ধরনের ঘটনা কিন্তু এটাই প্রথম না। এর আগে ২০২৪ সালের একটা জাতিসংঘ রিপোর্টেই ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ঠিক একই রকম ফি আদায়ের অভিযোগ উঠেছিল। তার মানে এটা একটা নতুন এবং বেশ বিপজ্জনক ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে, যা বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের জন্য একটা বড়সড় হুমকি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যখন অর্থনীতি আর আন্তর্জাতিক আইন এভাবে মুখোমুখি সংঘাতে জড়ায়, তখন কি হয়? হরমুজ প্রণালীর এই সংকট হয়তো ভবিষ্যতেই আমাদের এই প্রশ্নের উত্তর দেবে।